মা, এত তাড়াহুড়ো না করে আরেকটু ভালোভাবে খোঁজ নিলে হতো না? তুলির কথার জবাবে তার মা বললেন, যা খোঁজ নেওয়া নিয়েছি। ছেলের পরিবার শিক্ষিত ও বিত্তবান, এক নামে লোকে চেনে। এত ভালো সম্বন্ধ রোজ রোজ আসবে না। তাও ছেলের বিষয় আরও যদি একটু খোঁজ নিতে ভালো হতো। তবে ছেলের বাবা মা খুবই ভালো মানুষ, তাদের ছেলেটা নিশ্চয়ই খারাপ হবে না। খুব শীঘ্রই বাবার মতো সেও নামকরা উকিল হয়ে উঠবে, দেখিস। তাছাড়া ছেলেটা দেখতেও সুদর্শন, যথেষ্ট শিক্ষিত। তোর বাবার সঙ্গে তো ইংরাজিতে ছাড়া কথাই বলে না। তুলি মলিন গলায় বলল, কিন্তু পাশের বাড়ির কাকি যে বলল ছেলেটা নাকি সুবিধার না। ধমকের সুরে তুলির মা বলেন, তারা কখনো ভালো চাইবে আমাদের? তোর ভালো জায়গায় বিয়ে হোক, এটা অনেকেই চায় না, কথাটা মাথায় রাখবি। হিংসার বশে এসব কথা বলে বেড়ায়, কানে নিবি না ওদের কথা। তুলি চুপ করে রয়, মনের মধ্যে খচখচানিটাকে চাপা দিয়ে মায়ের কথা মেনে নেয়। পরিবারের পছন্দের ওপর কথা বলার মেয়ে তুলি নয়, তাছাড়া নিজের পছন্দের কেউ নেইও তার। তবে যে মানুষটার সঙ্গে বিয়ে হবে সেই মানুষটার সঙ্গেই সারা জীবন পার করে দেওয়ার মনোবাসনা তার। বেশ ধুমধামে বিয়েটা হয়ে যায়। তুলির বাবা মায়ের মুখের হাসি যেন ফুরায় না। মেয়েকে ভালো পরিবারে বিয়ে দিতে পেরে অহংকার বেড়ে দ্বিগুণ তাদের। লোকের কাছে মেয়ে শ্বশুরবাড়ির গল্প করতেই এখন তারা খুব ভালোবাসেন। শ্বশুরবাড়ির লোকের সঙ্গে বেশ মানিয়ে নিয়ে সংসার শুরু করে তুলি। স্বামী রাজীবকে সে ভীষণ ভালোবাসে। রাজীব শান্ত স্বভাবের একজন, ঠিক তুলিরই মতো। স্বামীর এই স্বভাবে বেশ খুশি তুলি। সুযোগ পেলে বান্ধবীদের সঙ্গে তুলিও তার শ্বশুরবাড়ির গল্প জুড়ে দেয়। মাস দুয়েক যেতেই তুলি টের পায় এতদিন চিনে আসা রাজীব আসলে অচেনা কেউ। প্রথম যেদিন নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরে রাজীব, তুলি হতভম্ব হয়ে তাকিয়েছিল। শ্বশুরবাড়ির লোকেরা সেদিন তুলিকে এটা সেটা বুঝিয়ে সামলে নিল। যখন একই ঘটনা প্রায়ই ঘটতে শুরু করে তখন তুলি দুশ্চিন্তায় অস্থির হয়ে ওঠে। নানাভাবে বোঝাতে শুরু করে রাজীবকে, কিন্তু রাজীব কানেই তোলে না তুলির সেসব নীতিবাক্য। রোজ রোজ নেশাগ্রস্ত হয়ে রাজীবের রাত করে বাড়ি ফেরার দৃশ্যে যেদিন চড়াও হয়ে তুলি প্রতিবাদ শুরু করে, সেদিন থেকে শুরু হয় তুলির ওপর শারীরিক নির্যাতনের দৃশ্য। তুলির জানতে বাকি থাকে না যে রাজীবের এই স্বভাবটাই আসল। এতদিন সে কেবল অভিনয় করেছে। তুলিকে সান্ত্বনা দিয়ে তার শাশুড়িমা বলেন, ধৈর্য ধরো বৌমা, ছেলেটা খুব শীঘ্রই এসব থেকে বেরিয়ে আসবে। তোমার শ্বশুর যথাসাধ্য চেষ্টা করছেন, দেখবে খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। তুলি ধৈর্য ধরে অপেক্ষা করে। সব ঠিক হয়ে যাওয়ার অপেক্ষা। সমাজে ডিভোর্সি মেয়েদেরকে ভালো চোখে দেখা হয় না। সে চায় না সমাজের মানুষ তার দিকে আর চোখে তাকাক, তাকে নিয়ে আড়ালে আবডালে লোকে ভুলভাল কথা বলে বেড়াক, তার জীবনে একটা দাগ লাগুক। তুলির সাদা গালে লাল হয়ে যাওয়া থাপ্পড়ের দাগ দেখে কাজের মেয়ে জবা বলে উঠল, বৌদি, আপনি কেন যে তার কোনো খবর না নিয়ে তাকে বিয়ে করেছেন? খোঁজ নেওয়া দরকার ছিল আপনার। মশলার বয়ামটা হাতে নিয়ে জবার কথায় তুলি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাবা শহরের নামকরা উকিল, ছেলেও তার বাবার পেশায়, শীঘ্রই সেও নাম করবে। এমন সম্বন্ধ পেয়ে আমার মধ্যবিত্ত পরিবার ছেলের স্বভাব নিয়ে আর এত নাড়াচাড়া করতে যায়নি। কে জানতো এমন হবে? জবা ভ্রুকুচকে বলল, আপনি এখনো জানেন না? অবাক স্বরে প্রশ্ন করে তুলি, কি জানি না? ফিসফিস করে বলে জবা, রাজীব দাদাবাবু তো উকিল না। বিয়ের আগে আপনার শ্বশুরের সাথে কয়েকদিন গিয়েছিল কোর্টে, তাই, কিন্তু সে কোনো উকিল টুকিল না। তুলির হাত থেকে মশলার বয়ামটা ঠাস করে ফ্লোরে পড়ে গেল। চেহারা জুড়ে বিষণ্ণতায় ছেয়ে যায় তার। রান্নাঘর থেকে বের হয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। মা, একটা সত্যি কথা বলবেন? তুলির মলিন গলার প্রশ্ন শুনে তার শাশুড়ি বলেন, হ্যাঁ বৌমা, বলো। আপনার ছেলে কি আসলেই উকিল? তুলির মুখে হঠাৎ এমন কথা শুনে শাশুড়িমা চুপ হয়ে রইলেন। শাশুড়ির নিরুত্তর চেহারা দেখে তুলির চোখ জোড়া ছলছল করে উঠল। তার মানে জবা যা বলেছে তা সত্য? মা? শাশুড়িমা এখনও নিরুত্তর।
মাথা নিচু করে চুপ করে আছেন তিনি। তুলির চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে গাল ভিজতে আরম্ভ করলো। দ্রুত পায়ে হেঁটে এসে ঘরের দরজা বন্ধ করে মুখ চেপে ধরে কান্নায় ভেঙে পড়ে সে। রাত করে বাড়ি ফেরা নেশাগ্রস্ত রাজীব যখন ঘরের দরজা বন্ধ করে তুলিকে মারধর করে, দরজার ওপাশ থেকে তুলির শ্বশুর শাশুড়ি তখন চিৎকার করে রাজীবকে থামতে বলেন। কিন্তু মাতাল রাজীবের কানে সেসব কথা প্রবেশ করে না। তুলির চোখের জলও তখন তাকে স্পর্শ করে না। রাতের পাষণ্ড রাজীব সকাল হতেই যেন বদলে যায়। রাতের কর্মকাণ্ডের জন্য সকালে ক্ষমা চাইলেও রাত হলে আবার ভুলে যায়। তবুও তুলি সব সহ্য করে ধৈর্য ধরে অপেক্ষা করে। একদিন সে তার স্বামীকে বোঝাতে ঠিক সক্ষম হবে। সেদিন থেকে রাজীব আর নেশা করবে না, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে। সকলের মতোই সুন্দর হয়ে উঠবে রাজীবের জীবন। তারপর থেকে শুরু হবে দুজনে মিলে খুব ভালো থাকার দিন। এসব স্বপ্ন নিয়েই দিন গণে তুলি। বিকেলে ছাদে গেলে নিচতলার ভদ্রমহিলা তুলিকে জিজ্ঞেস করলেন, তুমি মাধ্যমিক জানা মহিলা, তাহলে কেন এই মাধ্যমিক যে পাশ করেনি তার সাথে সংসার করছো? মাধ্যমিক ফেল? হ্যাঁ, তুমি জানতে না? রাজীব তো মাধ্যমিকও পাশ করেনি। তার আগেই তো ছেলেটা বকে গেল। তবে মেধাবী ছিল খুব। বন্ধুদের পাল্লায় পড়ে একেবারে গোল্লায় গেল ছেলেটা। তুলির মাথা চিনচিনে ব্যথা অনুভূত হতে লাগলো। তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে ঘরে এসে আলমারিতে তন্ন তন্ন করে খুঁজতে থাকে রাজীবের সার্টিফিকেটগুলো। রাজীব তাকে বলেছিল আলমারিতেই তার সমস্ত সার্টিফিকেটগুলো রাখা আছে। 1.5 ঘন্টা যাবৎ খুঁজেও কোনো সার্টিফিকেট পেল না তুলি। ধপ করে বসে পড়ে ফ্লোরে। ভাবতে থাকে আর কত কিছু লুকানো হয়েছে তার থেকে। ইদানিং তুলির পরিবারের লোকজনদের সঙ্গেও খারাপ আচরণ করে রাজীব। তুলিকে তার পরিবারের লোকেদের সঙ্গে ফোনে কথা বলতে দেখলেই গালাগাল শুরু করে। বাবার বাড়িতে যাওয়া বন্ধ করে দেয় তুলির। শারীরিক নির্যাতনের সঙ্গে মানসিক নির্যাতন শুরু হয় তার উপরে। বাবার বাড়ির লোকেদের থেকে এতদিন সব আড়াল করেছে তুলি। বাবা জানতে পারলে তাকে এ বাড়ি থেকে নিয়ে গিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে, এই ভয় সব গোপন করে সহ্য করেছে সে। কিন্তু এখন আর পারছে না। সব কিছুরই সীমা থাকে। সহ্য শক্তির সীমা ছাড়িয়ে এবার তুলি ভেতরে জমে ওঠে ক্ষোভ। মাকে কল করে জিজ্ঞেস করে, তোমাদের শিক্ষিত জামাই তোমাদেরকে গালাগালিটা কি ইংরেজিতেই দেয় নাকি বাংলাতে দেয়? চুপ করে রইলেন তুলির মা। তুলি আক্ষেপ করে বলল, ইংরেজি জানলেই যেমন কেউ খুব শিক্ষিত হয়ে যায় না মা, তেমনি বাবা মা ভালো হলেই সন্তানেরা ভালো হয় না। এবার কি টের পাচ্ছ মা? উত্তরে ওপাশ থেকে তুলির মা হাউ মাউ করে কেঁদে উঠলেন। তুলিকে ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জবা বলল, স্বামীর টাকা পয়সা, লেখাপড়া, চাকরি বাকরি না থাকলেও সংসার করা যায় যদি মানুষটা ভালো হয়, তাই না বলুন বৌদি? তুলি উত্তর না দিয়ে ঘরে এসে ব্যাগ গোছাতে শুরু করে। এমন সময় তুলির বাবার ফোন কল। তোকে নিয়ে আসবো মা? অনেক মার খেয়েছি বাবা, তাই বলে বাড়ির ঠিকানা এখনো ভুলে যায়নি। আসতে পারবো, নিতে আসতে হবে না। মেয়ের আক্ষেপের কথা শুনে চুপ হয়ে রইলেন বাবা। রাজীব বাড়ি নেই। সারাদিন সে বাড়িতে থাকে না। তুলি শ্বশুর শাশুড়ি চুপ হয়ে ড্রয়িং রুমে বসে আছেন। তুলিকে দেখে শাশুড়ি মা কান্না জড়ানো গলায় বললেন, ভেবেছিলাম ছেলের বিয়ে দেওয়ার পর হয়তো ঠিক হয়ে যাবে। আমাদেরকে ক্ষমা করে দিও মা। তুলির ভেতরে ছটফটিয়ে উঠল চেপে রাখা সমস্ত ক্ষোভ। আপনারা আমার জীবনটা নষ্ট করে দিলেন। স্বার্থপরের মতো নিজের ছেলের কথা ভেবে অন্যের মেয়ের জীবনটা এমন দুর্বিষহ করে তুলতে আপনাদের বাঁধল না? আমি এমন স্বার্থপর মানুষদের কখনো ক্ষমা করতে পারবো কি না জানি না। তুলি শ্বশুর অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তুলি তাকে উদ্দেশ্য করে বলল, অসুস্থ ছেলেকে কোনো সুস্থ মস্তিষ্কের মেয়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে ছেলের সুস্থতা আশা করা বন্ধ করুন। বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে এমনটা ভাবা বাদ দিন। আপনাদের উচিত ছিল আগে ছেলেকে সুস্থ করা, তারপর সব বলে কয়ে সুস্থ একটা মেয়েকে বাড়িতে আনা। গাড়ি চলছে। তুলি বাসের জানলার ওপাশে তাকিয়ে আছে আর জীবনের সব হিসেব কষছে। তার তো কোনো ভুল ছিল না এখানে, তবুও তাকে ভুগতে হবে বিনা কারণে। কেননা মানুষ বানিয়ে হলেও তার দোষ ঠিক খুঁজে বের করবে। বিয়ের আগের জীবনটা সে এখন চিৎকার করে 1000 বার কাঁদলেও ফেরত পাবে না।
সময়ের সঙ্গে বদলে গিয়েছে তার সেই সুন্দর জীবন।